প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চেয়ারম্যান ERI, এবং সাথে আরও আছেন আবু রুশ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব রাজনীতি সহ নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই মিলন ভাইকে দিয়ে। মিলন ভাই, আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় উদ্বিগ্নের বিষয়টি জানানো হয়েছে এবং ভারত মনে করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত এটা বলার অধিকার রাখে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের আজকের বিজ্ঞ আলোচক এবং দর্শক শ্রোতারা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধ, আসলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের কার্যক্রম আপাতত নিষিদ্ধ, কমপ্লিটলি না। বিচারের এক টিল আইসিটি এই কোর্ট থেকে তাদেরকে ভার্ডিক্ট আসবে এজ এ আওয়ামী লীগ তারা কোনো জেনোসাইড বা এই ক্রাইম করেছে কিনা। তাহলে সেই ক্ষেত্রে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ইট ইজ অ্যাবসলিউটলি আওয়ার ডোমেস্টিক ম্যাটার। হ্যাঁ, তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে, কারণ যিনি এই ঘটনা ঘটিয়েছেন সেই পলাতক প্রধানমন্ত্রী পালিয়ে তাদের দেশে রয়েছে এবং সেখান থেকে মাঝে মাঝে ঠুস করে ফুসকি দিয়ে কথাবার্তা বলছেন এবং এই দেশটিকে একটা অস্থিতিশীল রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছেন। আমি যদি বলি এই ডিসিশন এতদিন পরে আসলো কেন, ওদের কারণেই এসছে। কারণ ওরা ওই প্রিভিলেজ তাকে দিয়েছে, উইদাউট ভিসা তাকে ওখানে আশ্রয় দিয়েছে, দিয়ে এই কথাগুলো বাড়তি কথা বলিয়ে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে ওনাকে একটু মুখ সামলে কথা বলতে বলুন, কিন্তু তিনি তা শোনেননি। এই মুহূর্তে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করে সেই ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত নিতে বাধ্য, সেই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমার প্রশ্ন হলো, সরকার এতদিন পরে নিলেন কেন? এই সরকার যেই রক্তাক্ত চেয়ারটিতে বসেছেন তারা জানেন কেন, কি কারণে এই পলাতক প্রধানমন্ত্রী তার দলীয় নেতা কর্মী নিয়ে পালিয়ে গিয়েছে, কেন পালানোর পিছনে কি যুক্তি ছিল সেটা তারা জানেন। তাহলে এই আওয়ামী লীগ যদি জেনোসাইড ঘটিয়ে থাকে, যেটা বিশ্বাস করতেই হবে, বিশ্বাস করার কারণেই তিনি পালিয়ে গিয়েছেন, সেই কারণেই এই আসনটি খালি হয়েছে। যেই আসনে যেই কারণে বসলেন সেই কারণটিকে প্রথমেই উনার নিষিদ্ধ ঘোষণা করা প্রয়োজন ছিল। আমি মনে করি সেই সময় তারা সরকারি প্রজ্ঞাপন দিয়ে বলতে পারত সন্ত্রাস আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ 3টি টার্মের জন্য। কারণ তারা 3টি নির্বাচন রিগিং করে এদেশের যুব সমাজকে ভোট থেকে বঞ্চিত করে তারা দেশটিকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল এবং গণতন্ত্রকে এদেশের মানুষ ভুলে গিয়েছিল। সেই জন্য আগামী 3টি নির্বাচন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হতো তাহলে তারা বুঝতে পারত তাদের অবস্থানটা কী। এখন নিষিদ্ধ তাদেরকে ঘোষণা করা হয়নি, তাদের কার্যকলাপকে বন্ধ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো এই সরকার দেরিতে হলো, বিলম্বিত হলো, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অপরদিকে এই সরকার দেখলাম সেই যে শাহবাগ, যেই শাহবাগের সরকারি দল তাদের সমর্থকদের দিয়ে বিভিন্ন ইস্যুকে তারা আবার রিকনস্ট্রাক্ট করে। আপনার মনে আছে কিনা কাদের সাহেবের কথা, যাবজ্জীবনের ফাঁসি থেকে মৃত্যুদণ্ড, সেগুলি ওই যে একজন কি ডাক্তার জন্ম হয়েছিল সেই শাহবাগ থেকে হয়েছিল। তো এই শাহবাগে আবার এই আন্দোলনটা হলো, আন্দোলন হওয়ার পর সরকার মেনে নিল। কেন 8 মাস পরে? সরকার কি দায়িত্ব ছিল না 8 মাস আগে এটা করার? এর আগে ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন যে এই ইলেকশন কমিশন বন্ধ করতে পারে, সরকারও বন্ধ করতে পারে, অথবা পাবলিক সেন্টিমেন্ট রেজ করলে এটা বন্ধ হবে। তো ওনারা সরকার এখন কি পাবলিক সেন্টিমেন্ট হয়েছে? বন্ধ তো করেননি, আপাতত আইসিটি কোর্টে দিয়েছেন। 2টি বিষয়ে বিচার করার জন্য আমরা আগেই বলেছিলাম। একটি বিষয় হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ইন্ডিভিজুয়ালি যেই সমস্ত ক্রাইম কমিট করেছে সেইটার বিচার তাদের বিরুদ্ধে হবে। আরেকটি হলো দলীয় সভানেত্রী হিসাবে যে আহ্বান জানিয়েছিল জেনোসাইডের, আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি। চাপাতি লীগ, হাতুড়ি লীগ হতে শুরু করে সকলে কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র যুব সমাজের উপরে, কিভাবে তারা নিঃস্ব মানুষকে হত্যা করেছিল পুলিশের সমর্থনে। সেই সময়টিতে আমরা দেখেছি যে তারা জেনোসাইড করেছে, যেটা সাক্ষ্য রয়েছে সারা দেশ। সেই জেনোসাইডের জন্য আওয়ামী লীগকে তারা এখনও সময় দিয়ে ঝুলিয়ে রেখেছে। তার কারণ আমার মনে হচ্ছে যে এই মে মাসে এসে 8 মাস পরে এসে যদি তাদেরকে বলা হয় আইসিটি কোর্টের ডিসিশন অনুযায়ী নিষিদ্ধ করা হবে, পরবর্তীতে এখন তাদের কার্যকলাপ নিষিদ্ধ করে, তাহলে
নিশ্চয়ই এত স্বল্প সময়ের ভিতরে আমার মনে হয় না যে আপনার এই বিচার সম্ভব, কারণ জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। সে এখানে কি নির্বাচনকে পিছিয়ে দেওয়া কোন রকম ষড়যন্ত্র বা সূক্ষ্ম কারচুপি আছে কিনা এটা আমরা বলতে পারছি না। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমি রোশদ ভাইয়ের কাছে সেটা হচ্ছে যে ভারত যেটা বললো যে আপনার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের সরকার সেটা করেনি। তো এক এক দেশের রাজনীতি তো এক এক ধরনের, আর সেটা ভারতের যেটা প্রযোজ্য সেটা কি বাংলাদেশের ক্ষেত্রে কি এরকম কোনো ধরাবাঁধার নিয়ম আছে কিনা, আরেকটা হচ্ছে এটা আসলে কতটা শোভনীয় ভারতের মতো এরকম গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অন্য দেশের বিষয়ে বক্তব্য দেওয়া। এই যে একটা কথা আছে না, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, কারণ ভারতটা নিজেই বুঝিয়ে দিচ্ছে আমরা কি করব, যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তাদের আর কোনো বন্ধু নেই, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তাদের আর কোনো দিশা নেই। আমরা ইতিহাস থেকে কি দেখে আসছি যে আওয়ামী লীগ সেই ৭১-এর পরে তারপর যখন বাকশাল করলো, আপনার এই যে জাসদের বা বিরোধী মতের ৩০,০০০ মানুষকে হত্যা করলো, দুর্ভিক্ষে মানুষ মারা গেল, এত কিছু অপরাধ করার পরও তাদের ওই আওয়ামী লীগই আছে তাদের কাছে। আওয়ামী লীগ ছাড়া তাদের আর কোনো কিছু তারা সামনে দেখে না। এরপরে এতগুলি নির্বাচনে যে গত ১৫-১৬ বছরে দিল না, এতগুলো মানুষ গুম করলো, খুন করলো, আপনার এতগুলো অন্যায় করা হলো, এত মানে বাংলাদেশের কত টাকা বিদেশে পাচার করা হলো, এগুলো তারা কখনোই দেখে না। তাদের কথা হচ্ছে আওয়ামী লীগকে রাখতে হবে সবসময়, ওই এক আওয়ামী লীগকে তাদেরকে পালতে হবে। কেন? এর কতগুলো উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে যে তারা এই বাংলাদেশটাকে এমন একটা সরকার চায় যে যেটা তাদের স্ট্র্যাটেজিক বা কৌশলগত স্বার্থটাকে রক্ষা করবে, তাদের রাজনৈতিক স্বার্থটাকে রক্ষা করবে, অর্থনৈতিক স্বার্থটাকে রক্ষা করবে এবং বিনা বিতর্কে রক্ষা করবে। ধরেন আপনার ট্রান্সশিপমেন্টের জন্য যে গাড়ি যাবে, রেলগাড়ি যাবে, তার কোনো পয়সা নিবে না। আপনার যে পোর্ট ব্যবহার করবে পয়সা নিবে না, আকাশ সীমা ব্যবহার করবে পয়সা নিবে না, আমাদের সশস্ত্র বাহিনীর ডক্ট্রিন চেঞ্জ করে ফেলবে, কেউ কোনো কথা বলবে না, মানে ভারতের কথা অনুযায়ী হবে, মানে নির্জীব বানায় ফেলা হবে। মানে আমরা যাতে এই উপমহাদেশে দক্ষিণ এশিয়ায় ব্যালেন্স অফ পাওয়ার জন্য সবসময় ভারতের পক্ষে থাকে। মূল লক্ষ্য হলো আওয়ামী লীগকে রাখার উদ্দেশ্যটা হচ্ছে সবসময় তাদের এটা। কিন্তু ভারত একটা, আপনি যেটা বললেন যে ভারত একটা গণতান্ত্রিক দেশ, আমরা তো ভারতকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবেই দেখে এসছি, যে দেশটা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর মতো নেতাদের দ্বারা তৈরি, মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতাদের দ্বারা তৈরি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতা যে দেশে জন্ম নিয়েছিলেন। কিন্তু সে দেশে আমরা কি দেখছি এখন? ওরা যে আমাদের দেশে এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মানে এরকম উদ্বেগ প্রকাশ করছে, এটা ওদের গণতন্ত্রর কথা বাদই দেন, নীতি নৈতিকতার কথায় আসেন। এই যে পেহেলগামে যে একটা ঘটনা ঘটেছিল, যার জন্য তারা পাকিস্তানকে খেয়ে ফেলবে, একেবারে ছিঁড়ে ফেলবে, এরকম কথা বলছিল না? আচ্ছা, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলছিল যে আমাদেরকে কোনো প্রমাণ ভারত হাজির করতে পারে নাই, তারপরেও যদি ধরে নেই আমরা যে ওখানে পাকিস্তান একটা ঘটনা ঘটিয়েছে এবং ভারত সেটার প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানকে আক্রমণ করবে এবং তারা মিসাইল টিজাইল মেরেছে, আক্রমণ করেছে, অনেক সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয়েছে, তাহলে কি আমরা ওই যুক্তিতে বলতে পারি না যে আমাদের দেশে শিশু হত্যাকারী, আমাদের দেশে মানে ছাত্র যুবক মানুষকে হত্যাকারী, এবং যেটার প্রমাণ জাতিসংঘের রিপোর্টে পর্যন্ত এসছে, জাতিসংঘ তার রিপোর্টে বলেছে যে এইখানে গণহত্যা হয়েছে এবং এই লোকগুলা দায়ী, এবং এই দেশ থেকে টাকা পাচারকারী, লুটপাটকারী, আইনের লঙ্ঘনকারী, তাদেরকে কে আশ্রয় দিয়েছে? ভারত আশ্রয় দিয়েছে। তাহলে এত বড় গণহত্যাকারীকে, শিশু হত্যাকারীকে ভারত যখন আশ্রয় দেয়, তাহলে আমাদের কি করা উচিত? ওই যুক্তিতে আসেন। এখন আমরা ছোট দেশ বলে আমরা কিছু করতে পারি না, সেটাই তো, আমরা ছোট দেশ বলে কিছু বলতে পারি না, কিন্তু যুক্তি তো সেটাই আসে। তাহলে ওনারা যে এইসব কথাগুলো বলে বাংলাদেশের সাথে যে একটা বৈরিতা সৃষ্টি করে, আমি তো বারবার বলি আমরা যে ওনারা আমাদের প্রতিবেশী, মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে বলে আমরা অবশ্যই কৃতজ্ঞ, আবারও বলি অবশ্যই কৃতজ্ঞ, কিন্তু ভারতের কি কৃতজ্ঞ বাংলাদেশের প্রতি থাকা উচিত না? বাঙালি মুসলমান যদি অস্ত্র হাতে তুলে না নিত এবং আরেকটা মুসলমান দেশকে যদি না ভাঙতো, তাহলে কি ভারত আজকে এত বড় মানে একটা ডমিনেন্ট পাওয়ারে পরিণত হতো? এই উপমহাদেশে পরিণত তো হতো না। এই যে সম্প্রতি যে সংঘাতটা পাকিস্তানের সাথে হলো, যদি ধরেন আজকে বাংলাদেশ না হইতো, তাহলে কি হইতো? এইখানেও তারা পূর্ব পাকিস্তান থাকতো, এখানেও তার নিরাপত্তা সংকট দেখা দিত, শুধু পশ্চিম রণাঙ্গনেই মাঠটা খেত না, এখান থেকেও তাদেরকে মিসাইল খেতে হতো, এখানেও তাদের পারমাণবিক বোমার ভয় থাকতো। আমরা তো সেখান থেকে ভারতকে মুক্ত করেছি, তা আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। কিন্তু তারা কি করে? কথায় কথায় বলে তোমাদেরকে আমরা স্বাধীন করে দিয়েছি, তোমাদের স্বাধীন করে দিয়েছি। এখন আবার এমনও হুমকি দেয় 15 মিনিটে বাংলাদেশ দখল করব।
আমার কথা হচ্ছে যে ওদের থেকে আয়তনে প্রায় 6 গুণ ছোট পাকিস্তানকেই যখন ওরা দখল করতে পারেনি, উল্টা মার খেয়েছে, ঠিক আছে, তাহলে বাংলাদেশকে 15 মিনিটে কিভাবে দখল করবে আমি জানি না, এবং এইগুলা নিয়ে আমাদের জনগণের আসলে সতর্ক হওয়া দরকার। জি, মিলন ভাই আপনার কাছে আসছে, সেটা হচ্ছে যে এই যে রুশ ভাই কিছুটা বলছিলেন যে 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেটা জাতিসংঘের রিপোর্টই বলা হয়েছে। তারপরেও আপনার ভারত এই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে নিয়ে এত মানে বেশি কেন আগ্রহ তাদের? ওয়েল 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 ভারত যেটা রুস্ত ভাই যেখানে শেষ করলেন সেখান থেকে যদি আমি শুরু করি, এই আগ্রহটা আজকেই জন্ম নেয়নি। এই আগ্রহটা বহু কাল থেকে তাদের নেহরু ডক্ট্রিন থেকে শুরু হয়েছে। এই সাবকন্টিনেন্টে কীভাবে রাষ্ট্রগুলি পরিচালনা হবে, এই ভারতের দাদাগিরির যে মনোভাব রয়েছে সেটা তারা এখানে স্টিপুলেট করতে চেয়েছিল, এবং এত বেশি করতে চেয়েছিল শেখ হাসিনাকে দিয়ে, পরবর্তী তারই খেসারত হিসাবে এখন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আপনি দেখুন এই যে আমাদের পার্শ্ববর্তী সমস্যাগুলো যেটা রয়েছে, ধরুন আমরা যদি রোহিঙ্গা সমস্যার কথা বলি, তাদের তো প্রায় 1650 স্কোয়ার মাইল তাদের বর্ডার রয়েছে, মায়ানমার অ্যান্ড ভারত, মোর দেন 1600 কিলোমিটার তাদের বর্ডার রয়েছে। কিন্তু দেখুন ওখানে কিন্তু এই রোহিঙ্গারা পোস্ট করেনি, আমাদের এখানে পোস্ট করেছে। আপনি যদি সেই বিষয়টা লক্ষ্য করেন, তারা কিন্তু কোনো অবস্থাতেই চাচ্ছে না যে আমরা এই রোহিঙ্গাদের ফেরত পাঠাই, এটা নেগোশিয়েট হোক। যদিও মায়ানমারকে চীন সমর্থন করছে, বা রাশিয়াও সমর্থন করছে। ভারত কিন্তু যখনই ইউনাইটেড নেশনসে 2021-এ যে ছিল, হ্যাঁ, হি উইল ক্লিয়ার ইট ভেরি ক্লিয়ারলি, তো সেই সময় তারা ভোটে অ্যাবস্টেইন থেকেছিল, আমাদের পক্ষে ভোট দেয়নি। এই ভারতের চাণক্য রাজনীতি এবং তাদের স্বার্থপরতার রাজনীতি এই সাবকন্টিনেন্টটাকে একটি অস্থির জায়গায় তৈরি করেছে, এবং সেই জায়গাতে ভারত চাচ্ছে যে আন্ডার এনি সার্কামস্টেন্সে বাংলাদেশ তার করলগত করতেই হবে, এইটাই তাদের প্রমিস। এবং এবার বাংলাদেশের জনগণ এর আগেও করেছে, এবার প্রমাণ করেছে যে নো ওয়ে, তোমরা আমাদের প্রয়োজন নেই, এবং সে যেতে হবে। যেগুলো বললেন, করিডোরের কথা বললেন, এয়ারের কথা বললেন, ট্রানজিটের কথা বললেন, এনিথিং স্পেস ভারত আমাদের শুধু নিচ্ছেই দিচ্ছে না। এমনকি বিগত সরকারের সাথে এতটা সম্পর্ক ছিল, তারপর কিন্তু রোহিঙ্গা ইস্যু নিয়ে ভারত আমাদের পাশে দাঁড়ায়নি, সেটা আমরা দেখতে পেয়েছি। ভারত তার স্বার্থের জন্য আমাদের পাশে নেই, এবং জল বলুন আর যেটাই বলুন না কেন, সব দিকে তারা আমাদেরকে নিষ্পেষিত করছে। আপনার কাছে আসছি যে অনেকেরই একটা জানার আগ্রহের কেন্দ্রবিন্দু, আপনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক এবং ডিফেন্স জার্নালের সম্পাদক, সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যে একটা সংঘাত হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল, এটাতে আসলেই মানে আপনি যদি ভারতীয় গণমাধ্যম দেখেন তাহলে এক ধরনের সংবাদ পাবেন, আবার পাকিস্তানের যদি দেখেন আরেক ধরনের পাবেন। আসলে বিজয়ের পাল্লাটা আসলে কার দিকে গেছে? আপনি ভারতের বা পাকিস্তানের সংবাদপত্র দেখে এটাকে আপনি বিশ্লেষণ করলে হবে না। আন্তর্জাতিক মিডিয়াগুলো কি বলছে, রয়টার্স কি বলছে, বিবিসি কি বলছে, সিএনএন কি বলছে। আপনার হয়তো খেয়াল আছে যে সিএনএন প্রথম এটাকে বলে, রিপোর্টটা করে যে ভারত রিকোয়েস্ট করেছে যে তাড়াতাড়ি একটা যুদ্ধবিরতির জন্য। ভারতের মতো এরকম একটা হাতি, আমি বলবো যে সে তো এমন একটা ভাব দেখায় যে বললাম না যে পাকিস্তান একদিনে ছেড়ে খেয়ে ফেলবে, বাংলাদেশ 15 মিনিটে খেয়ে ফেলবে। আমি আপনাদের এখানেই 7ই মেতে একটা ছোটখাটো একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এটা ওই এলাকায় ওদের একটা প্যারিটি আছে, এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে, তারপরে আপনার ওদের বিমান বাহিনীর ব্যাপারে, টেকনোলজিক্যাল এবং প্রশিক্ষণের সমস্ত ব্যাপারে পাকিস্তান মাচ মোর অ্যাডভান্স ছিল, আছে। এটা ঐতিহাসিকভাবেও দেখা যায়। 65 সালের যুদ্ধে পাকিস্তানের সাথে ভারতের বিমান বাহিনীর সংখ্যানুপাত ছিল 1:5, মানে পাকিস্তানের একটা বিমান, ভারতের 5টা বিমান। সেখানে মাত্র 3 দিনের মাথায় পাকিস্তান আকাশ দখল করে, নিয়ে নেয়। আপনার 71 সালের যুদ্ধে যদিও পাকিস্তান পরাজিত হয়েছে সার্বিকভাবে, কিন্তু আপনার পৃথিবী বিখ্যাত যিনি পাইলট এবং টেস্ট পাইলট, আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল চাক ইয়েগার, উনি তখন এই যুদ্ধ পরিদর্শন করার জন্য এবং আপনার রিপোর্ট করার জন্য পশ্চিম পাকিস্তানের সব জায়গায় ছিলেন আর কি। উনি নিজে মার্কিন রিপোর্টে বলেছিলেন যে নিশ্চিতভাবে পাকিস্তান এয়ারফোর্স যুদ্ধে জিতেছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো। তারপরে কারগিলেও পাকিস্তান এয়ারফোর্স ভারতের বিমানকে ফেলেছে। আর তারপরে আপনার অভিনন্দনের ব্যাপার আছে এখন। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা ভারতীয় পত্র পত্রিকা মিডিয়া, ভারতের যেই মিডিয়াগুলো ক্রিটিসাইজ করতো, যেমন দি ওয়ার বা অন্য, ভারত সরকার এগুলো বন্ধ করে দিয়েছে। এমনকি বাংলাদেশের কতগুলো, আপনাদের বাংলা ভীষণ সহ কয়েকটাকে, ইউটিউবকে বন্ধ করে দিয়েছে। যখন কেউ পরাজিত হতে থাকে বা ব্যাকফুটে থাকে,
তখন সে করে কি এগুলো বন্ধ করতে থাকে মিডিয়া। এটা সাংবাদিক হিসেবে আপনি বোঝেন, আমিও বুঝি। তো এটা তো পাকিস্তান কাউকে বন্ধ করেনি, বাংলাদেশও কোনোটা নিষিদ্ধ করে নাই, কিন্তু বাংলাদেশের মিডিয়াকে তারা ভয় পেল কেন? আপনি সেটা কি দেখেন যে তারা এত ভীত হয়ে গেছে, তাদের নিজেদের ওইখানকার ডিসেন্টগুলোকে বন্ধ করেছে, বাংলাদেশেরটাও করেছে, এবং আন্তর্জাতিক মিডিয়া যেগুলো আসছে সেগুলোকেও তারা মানতে রাজি হচ্ছে না। কিন্তু তারা কিন্তু যুদ্ধবিরতি চেয়েছে। আপনি ব্রিটিশ মিডিয়াগুলোতে দেখেন, আপনার টেলিগ্রাফে, আপনার বিবিসি তো আছেই, যে তারা স্পষ্টভাবে বলেছে কিভাবে কোন কোন জায়গায় জায়গায় আপনার তারা ধরাটা খেয়েছে। এখন আপনার পাকিস্তানের আয়তন আর ভারতের আয়তন, পাকিস্তানের যে জনসংখ্যা, ভারতের জনসংখ্যা আপনি যদি তুলনা করেন, পাকিস্তানের জনসংখ্যার প্রায় 6 গুণ হলো ভারতের জনসংখ্যা, পাকিস্তানের আয়তনের প্রায় কত হবে, 5-6 গুণ বড় হবে ভারত। তো সেই তুলনায় তো আপনার আসলেই মানে পাকিস্তানের 2-3 দিনে মানে শুয়ে পড়ার কথা, কিন্তু কি হয়েছে উল্টা। আপনার এবার দিল্লি পর্যন্ত তাদের ড্রোন চলে গেছে, লয়টারিং ড্রোন চলে গেছে, তাদেরকে দিল্লির মানে এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করতে হয়েছে, প্লেন উড়াতে হয়েছে, তাদের আপনার গুজরাটে অ্যাটাক হয়েছে, আপনার পাঠানকোটে অ্যাটাক হয়েছে, উধমপুরে অ্যাটাক হয়েছে, শ্রীনগরে অ্যাটাক হয়েছে, এগুলো প্রত্যেকটা জায়গায় অ্যাটাক, এগুলো ডিভাস্টেটিং অ্যাটাক। S-400 এর মতো যে রাশিয়ান আপনার এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকে তারা উড়িয়ে দিয়েছে আপনার পাকিস্তানিরা। এবং এইগুলো যতটুকু জানা যায় যে এই ফেরোসিটিটা, ইন্টেন্সিটিটা ছিল অনেক বেশি। এবং এটা যদি বন্ধ না হতো, আমেরিকানরা যদি এটা বন্ধ না হতো, তাহলে কিন্তু আপনার S-400 ধ্বংস হওয়ার পরে যেটা হয়েছিল যে এয়ার কাভার, মানে আপনার এয়ার ডিফেন্সের যে কাভারটা দেওয়া হয় বিমান বাহিনীকে, সেটা ভারত পিছিয়ে পড়েছিল। তো তখন আপনার যদি যুদ্ধটা চলতো, পাকিস্তান এয়ারফোর্স ইজিলি আপনার পেনিট্রেট করতে পারতো। আবার এদিকে ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের বিমানকে পিছনে নিয়ে গেছে। তো এইখানে ওদের অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হতো। এবং লাস্টলি একজন সাবেক একজন ভারতীয় সেনাপ্রধান, আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, উনি বলেছেন যে ওয়ার ইজ নট হলিউড মুভি, যুদ্ধ কখনো বলিউড মুভি, মানে বলিউডের মুভি নয়। উনি বলেছেন যে যুদ্ধের মতো করে করতে হয়। তো ভারতীয় সশস্ত্র বাহিনী বাংলাদেশে একবার আমাদের সহযোগিতায় জিতেছে বলে আপনারা মনে করবেন না যে তারা সর্বেসর্বা। মিলন, আপনার কাছে আসছি যে সেটা হচ্ছে যে ভারতের আপনি কূটনীতি যদি আমরা এই মুহূর্তে খেয়াল করি, শুধু বাংলাদেশ নয়, তার প্রতিবেশী আরও যারা আছে, তা কারোর সাথে তাদের ভালো সম্পর্ক নেই। তো ভারতের কূটনীতি আসলে মার খাচ্ছে কেন? সেটি কি শুধু দলের সাথে সম্পর্ক করতে গিয়ে এই অবস্থা কি? দেখুন, ভারত এমন একটি রাষ্ট্র, তারা এই প্রমাণ করেছে পৃথিবীর কোনো দেশ তার বর্ডারে এইভাবে কিলিং করে না, ভারত যেভাবে করছে। এই যে রুস্তু ভাই বললেন, সেখানে আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, খুব সুন্দর একজন লিখেছে যে ভারতীয় 95% জনগণ বিশ্বাস করে ভারত এই যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জিতে যাবে। 95% জনগণ বিশ্বাস করে। তবে ভারতের 5% হচ্ছে জনসংখ্যার 5% আর্মি, এই সেনাবাহিনী বিশ্বাস করে তারা যুদ্ধে হেরে যাবে। বুঝতে পেরেছেন তো, যে যুদ্ধে সেনাবাহিনী হেরে যাবে, দিস কল ভারত। দেখুন, এই যুদ্ধে পাকিস্তান মাত্র 4 বিলিয়ন স্পেন্ড করেছে এই কয়েকদিনে, ওরা বিলিয়ন স্পেন্ড করেছে তার 6 গুণ, 23 বিলিয়ন স্পেন্ড করেছে। এবং তারা দেখতে পেয়েছে, যেটা উনি এক্সপ্লেইন করলেন, ভারত যুদ্ধ করেছে 1947, 48, 1965, 1971, 1999। এর হিস্টোরিক্যালি দেখেন প্রত্যেকটা যুদ্ধের কারণটা কি। এই কারণটাকে ভারতে কিন্তু অ্যান্টাগনাইজ করেছে তার নেইবারকে, এবং সেই এটাকে করেছে। তো আপনি এই জায়গাটি এসে আমরা দেখতেছি ভারতের যে মোদি আসার পরে, মোদি যে তার হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করা এবং তার সুপ্রিমেসি এই সাবকন্টিনেন্টে আমাদের সহ স্মল কান্ট্রিগুলি, আপনি মালদ্বীপ বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সেখানে সে তার হাতকে এতটা প্রসারিত করেছে যে এভরিবডি রিটালিয়েট হিম। নেপাল থেকে চলে আসতে হয়েছে, মালদ্বীপ থেকে চলে আসতে হয়েছে, লাস্টে শ্রীলঙ্কা থেকে চলে আসছে। এরপরও কিন্তু সে তার অ্যাটিটিউড চেঞ্জ করেনি, তার ডিপ্লোমেসি চেঞ্জ করেনি, একই অ্যারোগেন্সি ডিপ্লোমেসিতে সে রেখেছে। এবং শেষ পর্যন্ত বাংলাদেশে এত বড় নাকানি চোবানি এবং তার যে ইউনিট ছিল ঢাকায়, সেইটা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরেও কিন্তু তার চৈতন্য ফিরছে না। ওই যে তার ভারতীয় জনগণের মনোজগতে সে প্রতিষ্ঠিত করতে চেয়েছে হিন্দুত্ববাদী। দেখুন, বিশ্ব রাষ্ট্র পরিচালনায় এই রিলিজিয়াস ফ্যাক্টরকে সমুন্নত করে যদি একটা দেশকে ইউনাইটেড করতে চায়, যেই জন্য 26 জনকে হত্যা করা হয়েছে সেই কাশ্মীরে, পিপল বিলিভ ইট। উনি বললেন, ইউনাইটেড স্টেটসের সেক্রেটারি জেনারেল বলছে দেয়ার ইজ নো পারফেক্ট এভিডেন্স যে পেহেলগামে কি হয়েছে। আপনি প্রমাণ ছাড়াই কথা বলছেন,
এবং আপনি টার্গেট করেছেন যে তাদের হিন্দুত্ববাদকে নিয়ে, আপনি সিঁদুরকে নিয়ে আপনি সেই যুদ্ধে নেমেছেন। তো পাকিস্তানের মনোবল নিয়ে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলে নেমেছে। তাহলে এই জায়গাটি ভারত এই সাবকন্টিনেন্টের পলিটিক্সে একটি তো টিকতে পারবে না। এবং যে ডিপ্লোমেসি পতিত সরকার আমাদের শেখ হাসিনার সময় সম্পর্ক রেখেও যে এই যে 13 লক্ষ রোহিঙ্গা আমাদের ভিতরে পুশিন করিয়ে দিল, ভারত সেই সময় কিন্তু এটা নিবৃত করার জন্য কোনো চেষ্টা করেনি। অতএব তার ভাগ্যে সুস্পষ্ট আগামী দিনে পরিণতি রয়েছে। এবং আপনি দেখেছেন আমেরিকা ট্রাম্পের ভোটের পরও তার যে দশা, যে ট্রেড ইমব্যালেন্স পলিটিক্সে যে ট্যারিফ নিয়ে যে যুদ্ধ হয়েছে, সেখানে ভারতই কিন্তু ঠকে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশ থেকে যে এই ধরনের ইম্পোর্ট হতো সেটাও কমে যাচ্ছে। আমরা অল্টারনেট মার্কেট খুঁজছি এবং তাকে এখানে কমার্শিয়ালি ইজ নট নো মোর ভায়াবল ডুইং দ্য ট্রেড ইমব্যালেন্স বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ ইন পলিটিক্স। তাকে এই সাবকন্টিনেন্ট থেকে আস্তে আস্তে গুটিয়ে আসতে হবে। তার ফরেন পলিসি ইজ নট প্রপারলি ডান ফর দ্য নেইবার কান্ট্রি। জি রুই, ফরেন পলিসি ভারতের, সেটা নিয়ে আলোচনা করবেন অবশ্যই। আমি অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে মানবিক করিডোর। তো অনেকেই আশঙ্কা করছেন যে আপনার মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়া হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে। তো একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনার মন্তব্য শুনতে চাই। আচ্ছা, বাংলাদেশের প্রথম কথা হচ্ছে এখানে মিসকনসেপশন অনেক কিছু দাঁড়িয়ে গেছে আমাদের দেশে। আমাদের দেশে প্রায় প্রায় ধরেন হুজুর তোলা হয়, এই সেন্ট মার্টিন নিয়ে গেল, সেন্ট মার্টিনে মার্কিন সৈন্য নেমে পড়েছে, তারপরে আরো কি কি জায়গা আছে কুতুবদিয়া নিয়ে গেল। আচ্ছা, এখন আপনি যদি বাংলাদেশের এই এলাকার ম্যাপ দেখেন বা এই যে বঙ্গোপসাগরের এই জায়গাটা, বাংলাদেশ হচ্ছে এই বঙ্গোপসাগরের চোকিং পয়েন্ট বলে এটাকে। বাংলাদেশের এই জায়গাটা ইগনাইট করতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে, ভারতের এই পাশটাকে, মানে পশ্চিমাঞ্চলকে, আবার মায়ানমারের অঞ্চলকে। এটা একটা মানে চোকিং পয়েন্ট। এখন বাংলাদেশ যে এই প্রবলেমটার মধ্যে পড়েছে, আপনি রাখাইন এলাকাটায় কে এখন দখল করে আছে? আরাকান আর্মি দখল করে আছে। আমরা যেমন গণতন্ত্রের জন্য এই যে ওনারা জামাত ইসলাম, তারপরে ছাত্ররা, এরা যে সংগ্রামটা করেছে 5ই আগস্টের আগে, তো গণতন্ত্রের জন্য তো করেছে একটা স্বৈরাচারের বিরুদ্ধে। আর মায়ানমারে একটা স্বৈরাচার, সামরিক স্বৈরাচার ছিল, যে স্বৈরাচারটাকে চীন, রাশিয়া এবং ভারত এই তিনটা দেশ সমর্থন করত। তো তাদের বিরুদ্ধে তাদের জনগণ কিন্তু আমাদের থেকে বেশি সংগ্রাম করছে, যুদ্ধ করছে। বাংলাদেশের মানুষের ধারণাও নাই যে তাদের বহু শিক্ষিত লোকজন তারা আপনার জঙ্গলে পালিয়ে গিয়ে তারা বসবাস করছে, গেরিলা যুদ্ধ করছে, বিভিন্ন জায়গা থেকে অস্ত্র পাচ্ছে, মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে এবং প্রায় 70% মতো এলাকা তারা দখল করে রেখেছে। এবং তারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ আছে। আমাদের পাশে আছে কোনটা? আরাকান আর্মি। এখন আমরা যদি এখন আরাকান আর্মির সাথে সম্পর্কটা তৈরি না করি, তাহলে কার সাথে তৈরি করব? আচ্ছা, এখন ওখানে মানবিক বিপর্যয় কিছু আছে, যে খাদ্য, তারপরে আপনার বস্ত্র, চিকিৎসার মানে সংকট দেখা দিয়েছে। আপনি অনেকেই বলে যে ওখানে তো সমুদ্র আছে, না, ওই সমুদ্রের সিস্টেমগুলো, ওদের পোর্ট টোর্ট সব নষ্ট হয়ে গেছে আর মায়ানমার আর্মির সাথে যুদ্ধ করার কারণে। তো ওদের এখন জরুরি ভিত্তিতে খাবার, তারপরে চিকিৎসা সামগ্রী, এগুলো দরকার। এই জন্য তারা বাংলাদেশকে রিকোয়েস্ট করেছিল, আমি যতটুকু জানি, এবং একই রিকোয়েস্ট তারা ভারতকেও করেছিল। কিন্তু ভারতকে যদি সাপ্লাইটা দেওয়া হয়, এটা যেতে অনেক পথ ঘুরে যেতে হবে। বাংলাদেশের সুবিধা হচ্ছে যে চিটাগাং বন্দরটা আছে, এখান থেকে যাবে। এখানে কিন্তু বাংলাদেশের কোনো ভূমিকা কেউ নিচ্ছে না। যেটা হবে যে আমরা ওদেরকে খাবার বা চিকিৎসা সামগ্রী দিব, ওদের ওখান থেকে ওরা নিয়ে যাবে, ওদের করিডোর তৈরি করে। এবং এটা বাংলাদেশকে করতে হবে, নোটিফাই যে ঠিক আছে মায়ানমার গভর্নমেন্ট যেটা আছে এখনো, যে ওদের সামরিক জান্তা, তাকেও করতে হবে এবং আরাকান আর্মির সাথেই করতে হবে। এখন এটা নিয়ে এত উত্তেজনার কারণ মানে আমাদের দেশের মানুষজনের যে আমাদের সার্বভৌমত্ব চলে গেল। আমাদের সার্বভৌমত্ব তো ভারতীয় আধিপত্যবাদের কারণে এমনিই সবসময় চলে যাওয়ার পর্যায়ে চলে যায়। তাহলে আমরা কি যদি আরো বেটার অপশনের দিকে আমরা নিজেদেরকে নিয়ে যাই, যে আমরা যে আমাদের মানে অস্তিত্ব বা নিরাপত্তাকে রক্ষার জন্য আমরা যদি বড় শক্তির সাথে যাই, যে জাতিসংঘ এটা চাচ্ছে, আমরা জাতিসংঘের ছত্রছায়ায় গেলাম। তার কারণ জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্ব, মুসলিম বিশ্ব সবসময়ের এই আপনার রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশকে সমর্থন জানিয়েছে প্রতিবার, এবং যে টাকা পয়সাগুলো দিচ্ছে সেটা ওরাই দিচ্ছে। সুতরাং আমরা ওদের কথায় যদি একটা শুনি, ওদের পক্ষে যদি থাকি, তাহলে ওরা আমাদেরকে একটা নিরাপত্তার ছত্রছায়া, কূটনৈতিক ছত্রছায়া তো দিতে পারবে। এখন আমরা কি এটা করে কি উল্টা ভারতের পারপাসটাকে সার্ভ করছি না? আজকে আপনি এই করিডোরটা না দেন বা মানবিক সহায়তাটা না দেন, দুদিন পরে এটা ভারত বলবে যে ঠিক আছে আমি দিব, যেভাবে হোক এটা তোমার ওদেরকে আমি খাদ্য অস্ত্র পৌঁছবো। অলরেডি আরাকান আর্মির বিভিন্ন ফ্যাকশনের সাথে ভারতের গোয়েন্দা সংস্থা বা ওরা কিন্তু কাজ করছে এবং তাদেরকে তারা বিভিন্নভাবে সাপ্লাই দিচ্ছে। কেন দিচ্ছে? তাদের স্বার্থ রক্ষা করার জন্য। তাহলে আমরা এত উত্তেজিত হচ্ছি কেন?
আমরা যারা আমাদের গণতন্ত্রের জন্য পক্ষ নিয়েছে, আমাদেরকে যারা সহায়তা করেছে, আমাদের যারা গার্মেন্টস সবচেয়ে বেশি নেয়, যেখান থেকে আমাদের রেমিটেন্স সবচেয়ে বেশি আসে, আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব। এবং আমরা একটা ছোট দেশ, আমাদের নিরাপত্তা রক্ষার জন্য বড় দেশের ছত্রছায়া আমাদের দরকার আছে, সেটা আমাদের বুঝতে হবে। মিলন, একটা বিরতি নিয়ে আসি। শিওর। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি আলোচনা, যাচ্ছি মিলন ভাইয়ের কাছে। মিলন ভাই, আজকেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। তার আগেও বিএনপির মহাসচিব এটা নিয়ে বক্তব্য দিয়েছেন। তো সরকারের পক্ষ থেকে বারবার পরিষ্কার করা হচ্ছে যে ধরনের কিছু হচ্ছে না, তারপরেও বিএনপির কেন উদ্বেগ বা এই শঙ্কা? বিষয়টা আমি একটু শুরু করি। 1978-এও কিন্তু রোহিঙ্গা এসেছিল আমাদের দেশে, পুশিন হয়েছিল। সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটাকে ইন্টারন্যাশনাল কমিটি অ্যাজ ওয়েল ডোমেস্টিক্যালি অ্যাজ ওয়েল ওনার ফরেন পলিসি সব কিছু মিলিয়ে এমন একটা প্রেশার ক্রিয়েট করেছিলেন যে আউট অফ 250, 2.5 লাখের মধ্যে 2,30,000 রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার বাধ্য হয়েছিল। এটি একটি ঐতিহাসিক ডিপ্লোম্যাটিক সাকসেস ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। তারপর থেকে 2017-তে যখন আবার এটা আসলো, তখন তো আমাদের পলাতক প্রধানমন্ত্রী ছিলেন ইন্ডিয়ার দোসর, তিনি কিন্তু তখন এটাকে প্রপারলি হ্যান্ডেল করেনি, বরং এখানে তাদেরকে স্থায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আসুন, প্রথমত হচ্ছে ইউনাইটেড নেশনস চার্টার্ড স্টেটগুলো তাদের স্বাক্ষরিত যে ইউনাইটেড স্টেট যদি কোথাও সাহায্য সহযোগিতার হাত বাড়াতে চায় উইথ দ্য কনসার্ন অফ দ্য টু পার্টিজ, এখানে কিন্তু 4টি পার্টিজ হয়ে গেছে। এখানে এই পার্টিসগুলোর সাথে কথা বলে তারা করবে, এবং বাংলাদেশ সরকার সেটাকে নিয়ে কথা বলছে। এখন আমাদের দল থেকে যে রিয়াকশনটা দিয়েছে তার একটি মাত্র কারণ হলো যে গভর্নমেন্ট কিন্তু খোলাসা করে বলেনি যে তারা ইউনাইটেড নেশনসের প্রতি উত্তরে কী বলেছে এবং কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি আরেকটু এটাকে ইন ডেপথ দেখতে যান, তাহলে দেখেন যে আরাকান আর্মি যারা রয়েছে তারা কিন্তু বুদ্ধিস্ট, তারা কিন্তু আমাদের রোহিঙ্গাদেরকে তারাও চায় না। অ্যাট দ্য সেম টাইম মায়ানমারের জানতাও চায় না। তো ইটস এ ডাবল ওয়ে সোর্ড, যেতে কাটে আসতে কাটে। ইন দিস কেস এটা আমাদেরও একটা বোঝা, যেটা আমরা বমি করে ফেলে দিতে পারছি না। মোর দেন 13 লাখ, এটা আমরা কোথায় নিব? সেই জায়গায় আমরা যদি ইউনাইটেড নেশনসকে কোঅপারেট করি, তাহলে তার একটা বর্ডার এলাকাতে একটা বাফার এরিয়া তৈরি করতে পারবে, যে বাফার এরিয়াতে তাদেরকে ওখানে শেল্টার দিতে হবে। যেহেতু দুই পক্ষই তাদের বিরুদ্ধে, সেদের শেল্টার দিতে হবে। রুশদ ভাই যেটা বললেন সেটা হলো আমাদেরও তো একটু নেগোসিয়েশন করার জন্য একটু গিভ অ্যান্ড টেক অ্যান এগ্রিমেন্ট রাখেন, অর্থাৎ আরাকান আর্মির সাথেও আমাদের একটু এক্সটেন্ডেড হ্যান্ড করতে হবে। ইটস এ ভেরি সিরিয়াস ডিপ্লোম্যাটিক রিলেশন। বাট আমাদের নেতারা যেটা লক্ষ্য করছেন সেটা হচ্ছে গভর্নমেন্ট সামহাউ দে আর নট এক্সপ্রেসিং হোয়াট দে আর ডুইং। সেই জায়গাতেই আমাদের প্রশ্নবোধক চিহ্নটি আসলো, করিডোর ইজ এ বিগ থিং। তো করিডোর দিয়ে দিবে, এখান থেকে কি আর্মস যাবে? এখান দিয়ে কি আরাকান আর্মিকে হেল্প করে মায়ানমার দখল করা হচ্ছে? আমরা কি সেই ওয়ার ফিল্ড হয়ে যাচ্ছে কিনা, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য। বাট এটা ডিপেন্ডস করছে সরকারের মানে তাদের এক্সপ্লেনেশনের উপরে, সেটাই আমি মনে করি। জি, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে প্রায় সব রাজনৈতিক দলই এই মানবিক করিডোরের বিরোধিতা করেছে, এবং আপনি যেটা আগেই বলছিলাম সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে বলে তারা বলছেন। তো মিলন ভাই বলছেন যে ওয়ার ফিল্ডের একটা তৈরি হইতে পারে। আসলে কি রাজনৈতিক দলগুলোর এই ধারণা আসলে কতটুকু সত্য? আমাদের রাজনৈতিক দলগুলোর মানে অবস্থা হচ্ছে এটা, যেহেতু ওনারা বলছেন তার কারণ হচ্ছে যে এটা রাজনৈতিক কোনো দলের সাথে আলোচনা সরকার করেনি। আর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় হুট করে এটা একটা জিনিস বলে দিয়েছে বা এটা মিডিয়াতে এসছে। আবার এটা নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে এটা আসলে ওই পর্যায়ে যায়নি। মূল ব্যাপার হচ্ছে এটা তো একটি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল যে সকল রাজনৈতিক দলের সাথে, তাদের নেতৃবৃন্দের সাথে, সংশ্লিষ্ট যারা এই সমস্ত বিষয়ে জানেন তাদের সাথে বসে জিনিসগুলোকে আসলে একটা আলোচনার ভিত্তিতে, কারণ এটা একটা সিরিয়াস বিষয়, বাংলাদেশ কোন দিকে যাবে কি করবে সেই বিষয়টা বলেনি বলেই প্রশ্নটা মানে এসছে। তবে অ্যাপার্ট ফ্রম দিস,
আপনি এটা নিয়ে আমি মনে করি যে রাজনৈতিক দলেরা যে এইভাবে কথাবার্তা বলে মানে সেই 50-60 দশকের রাজনীতি এবং কৌশল স্ট্র্যাটেজি নিয়ে বসে আছে। এটা 2025 সাল, এটা 1980-90 সাল না, এমনকি 2000 সালও না। অনেক কিছু পরিবর্তন হয়েছে এই এলাকায়। দক্ষিণ এশিয়া, আপনার ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি হয়েছে, এর সাথে বহু কিছু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের মধ্যে যদি আপনি নিজে খেলতে না পারেন, বাংলাদেশ হচ্ছে একটা ছোট দেশ। আমরা মানে ধরেন ভারত তো বড় দেশ, আমরা সিঙ্গাপুরের মতো একটা শক্তিশালী দেশ না। সিঙ্গাপুরের যে পাওয়ার পৃথিবীতে আছে, তারা যেটা এক্সার্ট করতে পারে, মালয়েশিয়া যেটা করতে পারে, বাংলাদেশ পারে না, এটা মানতে হবে। তার এই দেশটা আমরা চাইলেই আমরা বলতে পারবো না যে আমরা নিজেরা সবকিছু করতে পারবো না, আমাদেরকে বহু সহায়তার দরকার হয়। আপনি বাংলাদেশের কত কোটি লোক বিদেশে থেকে তারপরে রেমিটেন্স পাঠায় বলে আপনার অর্থনীতির চাকা ঘোরে। আমাদের সেরকম কোনো আপনার মিনারেল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ নেই। বাংলাদেশের গার্মেন্টস আমেরিকা সবচেয়ে বেশি নেই বলে আপনাদের অর্থনীতির চাকাটা সচল থাকে, আপনারা গর্ব করে পেপারে রিপোর্ট করতে পারেন। এগুলো বন্ধ হয়ে গেলে কি করবেন? তো এই রাজনীতিবিদরা তো এগুলো চিন্তা করতে হবে, স্ট্র্যাটেজিটা চিন্তা করতে হবে যে এই এলাকাটায় কি হচ্ছে, ইন্দোনেশিয়াকে কিভাবে আপনার পশ্চিমা দেশগুলো মানে আপনার মানে বিভিন্ন সামরিক টেকনোলজি এবং অন্যান্য যে আপনার কমোডিটি আছে, যেমন ধরেন বড় বড় কোম্পানি ওখানে শিফট করছে, মালয়েশিয়ায় শিফট করছে আপনার চিপ ইন্ডাস্ট্রিগুলা, আর সিঙ্গাপুরের তো কথাই নেই। এগুলো যে করছে এগুলো তো আমাদেরকে নজরে রাখতে হবে। এখন বাংলাদেশ শুধু কি এই সমস্ত হুজুক নিয়ে থাকবে? আমাদের রাজনৈতিক দলেরা কি সেই 1950 দশকের রাজনীতি, কি সাম্রাজ্যবাদী কথাবার্তা, এই সমস্ত কতগুলো ক্যাচি কথাবার্তা, লুণ্ঠন, এই সমস্ত লুম্পেন, এইসব শব্দ ব্যবহার করেই বসে থাকবে? তাদেরকে স্ট্র্যাটেজি বুঝতে হবে। যদি রাজনীতি করতে হয় তাহলে তাকে বার্মা অ্যাক্ট বুঝতে হবে, যে বাংলাদেশের পাশে বার্মা অ্যাক্ট কীভাবে বাস্তবায়িত হচ্ছে। তাকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বুঝতে হবে। যদি না বোঝে তাহলে বাংলাদেশের রাজনীতি এখন করে পারবে না। আপনি মায়ানমারের অবস্থা দেখেন, কি অবস্থা দাঁড়িয়েছে সেখানে। আপনি অন্যান্য পৃথিবীর বহু দেশের অবস্থা আপনি দেখেন, যে সে সমস্ত দেশগুলো স্ট্র্যাটেজি না বোঝার কারণে রাজনীতিবিদরা ধ্বংস হয়ে গেছে। এবার যদি বাংলাদেশ এই সমস্ত আমাদের রাজনীতিবিদরা যদি সঠিকভাবে এই নির্দেশনাটা দিতে না পারে, আমাকে দেখতে হবে আমার দেশের স্বার্থ, আমার দেশ কিভাবে উপকৃত হবে। আপনি যদি প্রাগৈতিহাসিক যদি মানে থিসিস এখানে বলতে থাকেন যে আমার সার্বভৌমত্ব নিয়ে গেল, সাম্রাজ্যবাদী শক্তি এসে এখানে নামাচ্ছে, ভাই কিসের সিঙ্গাপুরের দিকে তাকান, ওখানে আমেরিকানরা অন্যরা পশ্চিমারা আছে বলে আজকে সিঙ্গাপুর দাপটের সাথে আছে। আপনার ইন্দোনেশিয়ার কথা বললাম, দক্ষিণ কোরিয়া উন্নত হয়েছে, আপনার জাপান ওদের দেশে সার্বভৌমত্ব চলে গেছে, তাইওয়ানের সার্বভৌমত্ব টিকে আছে আমেরিকার জন্য আর পশ্চিমাদের জন্য। আপনি বলেন অস্বীকার করতে পারেন যে তা নাহলে তাইওয়ান 2 দিনে দখল করে নিত চীনারা। তা বাংলাদেশে আমেরিকানরা বা পশ্চিমারা কোনোভাবেই যাতে হাত দিতে না পারে বা সম্পর্ক ভালো করতে না পারে, এটা চায় হলো ভারত এবং চীন, এই দুইটা দেশ একসাথে চায়। এই ব্যাপারে দুই দেশের লক্ষ্য হচ্ছে এক। এখন আমাদের এই যে বিএনপি আছে একটা রাজনৈতিক দল, এত বড় একটা রাজনৈতিক দল, যে তারা তাদের যে নেতা ছিলেন জেনারেল জিয়াউর রহমান যে চীন এবং আমেরিকার মুসলিম বিশ্ব এই তিনটা দেশের সাথে যে সামরিক সখ্যতাটা তৈরি করে দিয়ে গেছিলেন, যার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল, মানে জোটবদ্ধতা তো তৈরি করে দিয়ে গেছেন, অ্যালায়েন্স। আমরা অস্ত্র এনেছি, আমেরিকার থেকেও এনেছি, চীন থেকেও এনেছি, তুরস্ক থেকে এনেছি, পাকিস্তান থেকে এনেছি, এবং এনে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বটাকে আমরা রক্ষা করেছি, আমাদের সশস্ত্র বাহিনীকে বাড়িয়েছি, আমরা টিকেছিলাম। এই কথাটাও তারা ভুলে গেছেন, বিএনপির লোকেরা ভুলে গেছেন, বা যারা নেতা আছেন তাদের নেতা কি করেছেন সেটাও ভুলে গেছেন, যে তাদের নেতা আমেরিকার থেকে হেলিকপ্টার এনেছিলেন, আর্মির জন্য ওয়্যারলেস এনেছিলেন, বিভিন্ন ইকুইপমেন্ট এনেছিলেন, এয়ারফোর্সের জন্য রাডার এনেছিলেন, প্রশিক্ষণ বিমান এনেছিলেন, এগুলো আমেরিকার থেকে এসছে। আমেরিকায় যে 1991 সালে বেগম খালেদা জিয়া নির্বাচনে জেতার পরে 29 এপ্রিল যে ঘূর্ণিঝড় আসে, তাদের পুরো একটা ফ্লিট নিয়ে আসছে এখানে, এয়ারক্রাফট ক্যারিয়ার সমস্ত কিছু নিয়ে এসে আপনার সহায়তা করে নাই, আপনার ঘূর্ণিঝড় করায়। কিন্তু আমাদের দেশের ফ্যাশনটা কি? ফ্যাশনটা হচ্ছে আমরা যেখান থেকে খাওয়া পাবো, যেখান থেকে অর্থ পাবো, যেখান থেকে সুবিধা পাবো, তাদেরকে সাম্রাজ্যবাদী বলবো। আমরা আমাদের গণতন্ত্র এনে দিব, আবার গালিও দিব। আবার যারা আমাদের গণতন্ত্র ধ্বংস করার জন্য 23 সালে রাশিয়া, চীন, ইরান, ভারত 4টা রাষ্ট্র প্রকাশ্যে বিবৃতি দিয়েছিল শেখ হাসিনার পক্ষে, আমরা তাদের দিকেই যাব। তাহলে বিএনপি আসলে চায় কি? প্রশ্ন হলো ওনার কাছে। জি, আপনার কাছে আসছি, রুবের প্রশ্নের উত্তর দিবেন। আর একটা আমরা একটু নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই, যে বর্তমান সরকার এখন যেভাবে এগোচ্ছে, তাদের কি নির্বাচন ফার্স্ট প্রায়োরিটি লিস্টে আছে কিনা, কি মনে হয় তাদের অবস্থা দেখে? এটাকে আমি দুই দিকে দেখতে চাই। প্রথমত হচ্ছে যে নির্বাচন প্রসঙ্গে আমার দৃঢ় বিশ্বাস যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচন বিলম্বিত করে নিজের ক্রেডেনশিয়ালকে পদদলিত করবেন, এই ধরনের ব্যক্তিত্ব তিনি না। এটা হলো আমার প্রথম বিশ্বাস।
দ্বিতীয়টি হলো যে উনি যেই ক্যাবিনেট ফর্ম করেছেন, দে ওয়ার নট দ্য ভিকটিম। তাদের ভিতরে গুটি কয়েকজন ছাড়া এই জুলাই 36 বা এই গণ অভ্যুত্থানকে তারা মানসিকভাবে ধারণ পালন করেন না, এবং তারা মনে করছেন যে তারা একটি ইন্ট্রিম গভর্নমেন্টে এসছেন আনলিমিটেড টাইমের জন্য এবং ওনাদের কোনো জবাবদিহিতা নেই। এগুলি কিন্তু ওনারা চিন্তা করেন। সেই চিন্তা থেকে আমার মনে হয় ওনার ক্যাবিনেটেই একটি কিচেন ক্যাবিনেট হয়তো একটা কন্ট্রাডিকশন চলছে যে কি করা যায়। তারই একটা রেজাল্টেন্ট আমরা দেখতে পেয়েছি যে এই হঠাৎ করে ধরেন এনসিপির একজন বাইরে আছে, একজন ভিতরে রয়েছে, তাদের দাবিটি এই পূরণ করতে যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই ঘটনাটিকে গড়িয়ে আজকে 8 মাস পরে করছে। তার মধ্যে এখানে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে যে একটা ইস্যু, যেমন মনে করেন ইনক্লুসিভ নির্বাচনের কথা ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন ইনক্লুসিভ। এখন এই ওয়েস্টার্ন কান্ট্রি ডিপ্লোম্যাটরাও ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন। ইনক্লুসিভ ইলেকশন বলতে তারা আওয়ামী লীগকে রাখার কথাটা বলছেন। সেই ক্ষেত্রে আমি মনে হয় যেন এই আওয়ামী লীগকে নিয়ে গড়িমসি করা এবং ডিরেক্টলি এখানে কোনো রকম পদক্ষেপ না নিয়ে এই ইস্যুটাকে বিলম্বিত করা বা জিয়ে রাখার পরে একটা বিষয় নিয়ে নির্বাচন পুশ করার একটা সম্ভাবনা আছে। দেখুন, তাছাড়া ডিসেম্বর থেকে জুন এই কথাটা একটা ভ্যাগ টার্মে বলা হচ্ছে। বিএনপি কিন্তু তেমন কোনো দাবি করেনি, বলেছে উই ওয়ান্ট দ্য রোড ম্যাপ, এবং এই কথাটিও আমাদের দল বলেছে যে যৌক্তিক সময়ে এই সরকারকে দেওয়া হবে, এবং এটাও বলেছে এই সরকার ফেইলিউর হয় মানে আমাদের স্টেট ফেইলিউর হয়। তো আপনি যদি সবগুলিকে কগনিজেন্সে নিয়ে আপনি বিচার বিবেচনা করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়েস, এই ইলেকশনকে পিছিয়ে দেওয়া, কারণ মে জুনে আপনি বাংলাদেশে ইলেকশন করতে পারেন না, কারণ আমাদের যে আপার রাইপিয়ারিয়ানে যে ইন্ডিয়া রয়েছে তারা আমাদের জল এই প্রভাতগুলো এইগুলি কন্ট্রোল করে, নদীগুলো। তো তারা ওই গতবারই গভর্নমেন্ট হওয়ার পরে তাদের ইচ্ছার গভর্নমেন্ট না, ডক্টর ইউনূস সাহেবকে তারা স্বীকৃতিও দেয়নি, তারা তো এক ঝাপ পানি দিলে একদম ডুবিয়ে দিল আমাদের একটা অংশকে। এই মে জুন মাসে তারা যদি ইচ্ছে করে পুরো বাংলাদেশকে প্লাবিত করে দিতে পারে। অথবা আমরা জানি যে আন্ডার এনি সার্কামস্টেন্সে মে জুন নির্বাচন হয় না। তাহলে আমরা যদি মার্চ এপ্রিল আমরা ঈদের জন্য চলে যাই, তো ইন দিস কেস তো ফেব্রুয়ারিতে হতে পারে। তো এই রোড ম্যাপটাও তারা কিন্তু দিচ্ছে না। অপরদিকে সংস্কারের নামে যেটা হচ্ছে সেটা একটা বিলম্ব করার টেকনিক শুরু হয়েছে, এবং এটা নিয়ে অলরেডি আপনার মানে রাজপথে বিভিন্ন দলগুলি বিভিন্ন মতামত তারা ব্যক্ত করছে। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে নির্বাচন না করার একটি সুপরিকল্পিত সূক্ষ্ম ষড়যন্ত্র এখানে হচ্ছে। আর বিএনপির ব্যাপারে উনি যেটা বললেন, দেখুন আমরা শহীদ জিয়ার দল, আমরা শহীদ জিয়ার ফিলসফিকে বিশ্বাস করি এবং সেটাকে আমরা ধারণ করি। এখন মায়ানমার ইস্যুতে গভর্নমেন্ট যেহেতু খোলাখুলি কিছু বলছেন না, সেই জন্য বিএনপি সেটাকে সন্দেহ করছে। সেই জায়গা থেকে আমার স্টেটমেন্টগুলো আছে। কালকে যদি গভর্নমেন্ট খোলাসা করে বলে দিত যে ইয়েস এইটা হচ্ছে, তাহলে বিএনপি তার স্টেটমেন্টগুলো জেনে শুনে বলতে পারত। আপনাদের স্টেটমেন্ট কমিউনিস্ট পার্টির মতো হয় কেন সেটা আমাকে বলেন। এই কিছু এই যে এই স্ট্র্যাটেজিগুলোর ব্যাপার আসে, আপনারা আমেরিকা বিরোধী আপনাদের নেতারা একদম সরাসরি মার্কিন সাম্রাজ্যবাদ, এখানে এসে স্বাধীনতা সার্বভৌমত্ব, এরকম হয় কেন? আসলে সেটা তো আপনি ভালো করেই বুঝেন। আমাদের দেশ অনেক দল থেকে আমরা এসে দলটিকে একটি ফুলের মতো, একটি ফুলের তোড়া কিন্তু সুন্দর হয় অনেক রকমের ফুল হলে। আমাদের এখানে সব কোয়ালিফাইড রাজনীতি বিভিন্ন দল থেকে এসছেন, অনেকেই অনেক বাচনভঙ্গি, অনেক শব্দ চয়ন অনেক দলে থেকে করে থাকে। ইটস এ বিউটি অফ আওয়ার পলিটিক্স। আপনি কাছে যাচ্ছি যে মিলন ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন যে নির্বাচনের রোডম্যাপ এখনও দেওয়া হয়নি, আর একটা হচ্ছে যে নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। বিষয় দুটোকে আপনার বক্তব্য শুনতে চাই। এটা রাজনীতির বিষয়। বাংলাদেশের রাজনীতি হচ্ছে ওই যে বললাম যে ওনারা 50-60 দশকে সবসময় থাকতে পছন্দ করেন, ওনারা নির্দ্বিধায় কমিউনিজম মানে একদলীয় তন্ত্র পছন্দ করেন। মানে এটা আমার মধ্যে কেন জানি মনে হয় আর কি। যারা গণতন্ত্রের কথা বলেন তারা গণতান্ত্রিক দেশগুলোকে পছন্দ করেন না, তারা পছন্দ করেন কি সব এক একটা দেশ তাদের পছন্দনীয়। তো সুতরাং ওইরকম একটা দেশে তো নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বললে কি যায় আসে? ওনারা যে বলেন যে বা ধরেন বিএনপি ব্যানার বলছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, তাহলে ওনারা তো তাহলে নির্বাচন মানে কি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া? তো ওনারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে গেলে ওনাদেরকে সেরকমভাবে আপনার কথা বলতে হবে, সেরকমভাবে তাদের দলকে গুছাতে হবে। এখন আমরা কি কারণে শুনি যে বিএনপির আপনার একটা বড় দল, যেটা মিলন ভাই বললেন স্বীকার করি আমি, যে বিএনপি হচ্ছে বিভিন্ন
মানে মানুষ বা বিভিন্ন মতের এসে একটা ফোরামের মতো, এখানে সবাই মুক্তভাবে কথা বলতে পারে। এটা আমি বিশ্বাস করি। আমি সাংবাদিকতা করতে গিয়েও দেখেছি যে হাজারো সমালোচনা করলে বিএনপির কেউ আমাদেরকে কখনো কিছু করেনি আর কি। হ্যাঁ, সেটা আমরা স্বীকার করি। কিন্তু এই নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, তো এইগুলো পলিটিক্যালি বিএনপি কি সেই ফোর্স ক্রিয়েট করতে পারছে, সেই যুক্তিগুলোকে তুলে দিতে পারছে? বা আপনার বিএনপির যে বিভিন্ন জায়গায় যেরকম ধরেন জেলা শহর বা অন্যান্য জায়গায় যে সমস্ত বিষয়গুলো আমরা পাচ্ছি যে চাঁদাবাজি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, বিএনপি কি এটার কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাতে পারছে? ব্যবস্থা নিচ্ছে, এটা সাধুবাদ জানাই যে অন্য কোনো দল নেয় না। এবং আমি এটাও দেখেছি, আমি রিসেন্টলি আমার জেলা শহরে গিয়েছিলাম মানে 3 দিন আগেই, যে হ্যাঁ ওই যে মানে আপনার ধরেন টেম্পো স্ট্যান্ড বলতে যা বোঝায় ব্যাটারি রিক্সা চালিত, আগে ওইটার যে সিরিয়াল টিরিয়াল দিত এগুলো হচ্ছে আওয়ামী লীগাররা দিত। এখন সভাপতি প্রতিটা জায়গায় এখানে যারা সরকারে থাকে তাদের লোকরা এগুলো নিয়ন্ত্রণ করে, তা নাহলে ওইখানে আরও বেশি নৈরাজ্য হবে। এবং এটাকে মেনটেন করার জন্য যে টাকা হয় সেটা তারা নেয়। এখন সভাপতি এখানে বিএনপি আছে, জামাতেরও 2-1 আছে, কিন্তু জামাতের কারো নাম আসে না, আসে বিএনপির। এখন বিএনপিটা বলতেও পারে না, তার কারণ তাদের সেরকম মিডিয়াও নাই। মানে তাদের সেরকম তাদের নিজেদের সাংবাদিকদেরকেও ঠিক মতো কাজে লাগাতে পারে না, আধুনিক জাতীয়তাবাদী সাংবাদিকদেরকেও কাজে লাগাতে পারে না। সুতরাং ওনারা এরকম করে এক এক নেতা এক এক রকম কথা বলে, আর মানুষ মনে করে বিএনপি মনে হয় এখন মানে এই ইউনূস সাহেবকে কাজ করতে দিতে চায় না, বিএনপি মনে হয় চাঁদাবাজি করতে চায়, বিএনপি মনে হয় মানে খামাখা তাড়াতাড়ি নির্বাচনে আইসা অন্যভাবে মানে সংস্কার করতে দিতে চায় না। কিন্তু আসলে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এতদিন ধরে নির্বাচন হয়নি, বাংলাদেশের হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়, এই যে তরুণ প্রজন্ম, যেমন ধরেন আমার ছেলে এবং আমার মেয়ে, আমার ফ্যামিলির উদাহরণ দিই, তারা কিন্তু ভোট দেয় নাই আজ পর্যন্ত। একজনের বয়স 28, একজনের বয়স 26, তারা ভোট দিতে চায়। এগুলো এক ধরনের আপনার চাহিদা। এই কথাগুলো বিএনপি তুলে ধরতে পারে না। এই যে কথাগুলো যে শক্তভাবে তুলে ধরবে, আমি মনে করি যে এই কারণে সংশয়গুলো আরো বেশি বাড়ছে। আপনি যদি বর্তমান সরকারের একটা গ্রুপ যদি নির্বাচন না দিয়ে বেশি দিন ক্ষমতায় রাখতে চায়, কেউ কেউ আবার উপদেষ্টা হতে চায়, তো সেগুলোকে তো ধরে ধরে বিএনপির উচিত, জামাতের উচিত তুলে ধরা। তারা তো তা তুলছে না, বরং আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ভাষায় গালাগালি এই সমস্ত কিছু চলছে। বিএনপিকে ভারতের দালাল বলা হচ্ছে, এই বলা হচ্ছে, সেই বলা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির প্রতি বহু অবিচার করা হচ্ছে, এটা আবার আমি স্বীকার করি। তার কারণ এই দলটার প্রতি যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, এই দলটা তৈরি হওয়ার পর থেকে 28 বছর ক্ষমতার বাইরে, এটা তো কেউ দেখে না। আপনার গত 17 বছরের সবচেয়ে বেশি গুম, খুন, নির্যাতন, জেল, জুলুম, জরিমানা কে হয়েছে? বিএনপির লোকেরা হয়েছে, জামাতের লোকও হয়েছে, কিন্তু তারা সংখ্যায় কম। তাহলে কথায় কথায় বিএনপিকে এত দোষারোপ করে লাভটা কি? বাংলাদেশের জাতীয়তাবাদটা কে দিয়েছে? বাংলাদেশের স্বতন্ত্র পররাষ্ট্রনীতি, স্বতন্ত্র প্রতিরক্ষা নীতি, এগুলো তো বিএনপি দিয়েছে। এই কথাগুলো তো বিএনপি নিজেরাও বলতে পারে না। এই যে বললাম যে জেনারেল জিয়াউর রহমান যে আমাদেরকে স্বাধীনতা রক্ষা করার জন্য অন্য বড় দেশের ছত্রছায়ায় গিয়ে যে আমাদের স্বাধীনতা সামরিক জিনিসগুলোকে ম্যানেজ করতে হয়, উনি তৈরি করে দিয়ে গেছেন। এই কথাগুলো বিএনপির নেতারা কোনো সময়ই বলেন না, ওনারা কমিউনিস্টদের মতো কথা বলেন। এখন এই কথাটা ওনাদের দায় আমাদের না। দেখুন, আমরা যে চাঁদাবাজি করছি, যে কথাগুলি বলা হচ্ছে, আসলে আমাদের সম্পত্তি বেদখল হয়েছিল, সেটা পরিত্যক্ত হয়ে ওরা পালিয়ে গিয়েছে, আমরা সেটাতে পুরনো সম্পত্তি ফেরত দিয়েছি। এটাকে চাঁদাবাজি বলা যায় না। আর চাঁদাবাজিকে নিরুৎসাহিত আমাদের পার্টিতে করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এবং সরকার যদি কোনো ব্যবস্থা নেয়, আমরা এই ব্যাপারে কথা বলি না। ধরুন আজকে আমাদের এলাকায় আমাদের এই দলের একজন ওবায়দুল্লাহ ভুলন চাঁদাবাজি করেছে, পুলিশ ধরে নিয়ে গেছে, আমরা তো মিছিল করিনি। এবং আমাদের পার্টি থেকে জনাব তারেক রহমান বহিষ্কার করে দিচ্ছেন স্ট্রেট পার্টি থেকে। আমরা কিন্তু সেগুলিকে কখনো ওইভাবে বলিনি। আসুন, এই আর কি যাবো নাকি 31 দফায় আমাদের যেগুলি রয়েছে, কিছু বলার নেই, শেষ করতে হবে। এনিওয়ে, একটা ফিলার দেই যে নাম হয় বিএনপির, কিন্তু প্রশাসন বা বিভিন্ন জায়গায় মূল জায়গায় কারা দখল করছে সেটা কিন্তু আসছে না। সেটার ইম্প্যাক্ট কিন্তু আরো বড়। আমাদের দেশের কৌশলগত বিষয়ে কারা কারা বিভিন্ন দিক দিয়ে প্যাচ লাগিয়ে দিচ্ছে, সেটা আরো অনেক বড়। আমাদেরকে বলা হয় যে আমরা নাকি টেম্পো স্ট্যান্ড দখল করি, কিন্তু প্রশাসন কে দখল করছে, অন্যান্য জায়গাগুলি কে দখল করছে? দেখুন, আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।